সরকারি বাংলা কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষ অনার্স শ্রেণীর অনলাইন লাইভ ক্লাস অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন এবং আমার সালাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যে চ্যাপ্টারটি পড়াচ্ছি তোমাদের, গতকাল অর্গানোমেটালিক কেমিস্ট্রি সেকেন্ড ক্লাস আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম। আমার আজকে তৃতীয় অংশ, অর্থাৎ 5 ভাগে ভাগ করেছি। আমি আগেই তোমাদেরকে বলেছি, তা 2টা অংশ হয়ে গেছে, আজকে তৃতীয় অংশ আমরা এখানে আলোচনা করব। আমরা গতকাল আলোচনা করেছিলাম অর্গানোমেটালিক যৌগের অ্যাপ্লিকেশান বা প্রয়োগ, তারপরে আলোচনা করেছিলাম অর্গানোমেটালিক যৌগের যে 18 ইলেকট্রন নিয়ম, 18 ইলেকট্রন নিয়মের কিছু উদাহরণ আমরা দেখিয়েছিলাম, 18 ইলেকট্রন নিয়মের কিছু ব্যতিক্রম সেগুলো আলোচনা করেছিলাম। এইভাবে আমরা কালকে মোটামুটি বেশ কিছু জিনিসপত্র আমরা আলোচনা করেছিলাম। আমি আশা করি তোমরা বাসায় আসো সবাই এবং বইপত্র দেখেছো এবং জিনিসগুলো বুঝতে পেরেছো। এই না বোঝার তেমন কোনো কারণ নাই, কারণ জিনিসগুলো খুব বেশি জটিল নয়। কিছু কিছু বিষয় মনে রাখা, কিছু কিছু ধাতুর, অর্থাৎ যে সমস্ত ধাতুগুলো জটিল যৌগের অর্থাৎ জৈব ধাতব যৌগের কেন্দ্রীয় অবস্থানে থাকে, অর্থাৎ ধাতুর পরমাণু বা ধাতব আয়ন, অর্থাৎ ধাতু পরমাণুগুলোর যোজ্যতা স্তর বা বহিস্থ স্তরের যে ইলেকট্রন, ডি অরবিটালের যে ইলেকট্রন বা যোজ্যতা স্তরের যে ইলেকট্রন, সেই ইলেকট্রন সংখ্যাগুলো একটু মনে রাখতে হবে। আর লিগ্যান্ড কর্তৃক দানকৃত ইলেকট্রন সংখ্যাগুলো মনে রাখলেই এই জিনিসগুলো খুব সহজে পারা যায়। এবং আমরা আরও বলেছিলাম 18 ইলেকট্রন নিয়ম দ্বারা অর্গানোমেটালিক যৌগের স্থায়িত্ব সম্পর্কে ধারণা পাওয়া যায়। 18 ইলেকট্রন থাকলে, যোজ্যতা স্তরে 18 ইলেকট্রন থাকলে যৌগটি স্থায়ী হয় এবং কম বা বেশি থাকলে যৌগটার স্থায়িত্ব কমে যায়। আমরা এটা গতকাল আলোচনা করেছিলাম। আজকে আমরা বলেছিলাম যে ধাতু অ্যালকাইল যৌগ, অর্থাৎ এখানে আছে ধাতু অ্যালকাইল যে কমপ্লেক্স মেটাল অ্যালকাইল কম্পাউন্ড। এটা কিছুই না, অ্যালকাইল মূলক। আমরা তো জানি, পড়ছি আমরা জৈব ধাতব যৌগ, অতএব এখানে জৈব লিগ্যান্ড, সবই জৈব লিগ্যান্ড। এখন অ্যালকাইল মূলক বা গ্রুপের সাথে ধাতুর বন্ধন গঠনের মাধ্যমে যে সকল যৌগ সৃষ্টি হয় তাদেরকে বলা হয় ধাতু অ্যালকাইল যৌগ। অ্যালকাইল মূলককে আমরা আর দ্বারা প্রকাশ করি, এটা মূলক বন্ধনী যে দেওয়া থাকে একটা হাইফেন দিয়ে আর দিয়ে প্রকাশ করি। এই অ্যালকাইল মূলক বা অ্যালকাইল গ্রুপ মিথাইল, ইথাইল, প্রোপাইল, আইসোপ্রোপাইল ইত্যাদি হতে পারে। এই গ্রুপের সাথে যে কার্বন পরমাণু, তার সাথে ধাতুর যে বন্ধন গঠন হয়, এই বন্ধন গঠনের মাধ্যমে যে সমস্ত যৌগ তৈরি হয় সেগুলোকে বলা হয় ধাতু অ্যালকাইল যৌগ। বহু ধাতু অ্যালকাইল যৌগ আছে, যেমন ইথাইল লিথিয়াম, ডাই অ্যালকাইল বেরিলিয়াম, ডাই অ্যালকাইল ম্যাগনেসিয়াম, ট্রাইমিথাইল বোরন ইত্যাদি। এরকম ধরনের ধাতু অ্যালকাইল যৌগ অসংখ্য যৌগ আছে। এখন এই ধাতু অ্যালকাইল যৌগের কিছু প্রস্তুত প্রণালী আমাদেরকে এখানে একটু দেখতে হবে। ধাতু অ্যালকাইল যৌগের প্রস্তুত প্রণালী, অনেক যৌগের প্রস্তুত প্রণালী আছে, আমার এখানে দেওয়া আছে অনেক বেশি, এত দরকার নাই, একটু দেখার জন্য এবং ভবিষ্যতে এই পরবর্তীতে অল্প কিছু মনে রাখলেই চলবে। যেমন সরাসরি ধাতুর সাথে বিক্রিয়া করে, এখানে দেওয়া আছে ধাতু বলতে লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, এইগুলো বিক্রিয়া করে ধাতু অ্যালকাইল যৌগ তৈরি করা যায়। এটা হচ্ছে ইথাইল আয়োডাইড, এটা হচ্ছে মিথাইল ক্লোরাইড, এগুলো আমরা সব চিনি, এগুলো পরিচিত যৌগ। ডাই অ্যালকাইল, এটা মার্কারি, অর্থাৎ তাহলে সরাসরি ধাতুর পরমাণুর সাথে এই যে ইথার দ্রবণে, অর্থাৎ ইথার বলতে আমরা বুঝি ডাইথাইল ইথারকে বুঝি, আর অ্যালকোহল বলতে বুঝি আমরা ইথাইল অ্যালকোহল বা ইথানল। এখানে ডাইথাইল ইথার দ্রাবক ব্যবহার করে এই বিক্রিয়া ঘটানো হয়েছে। এখানে এই যে ধাতু অ্যালকাইল ইথাইল লিথিয়াম তৈরি হয়েছে, এখানেও তাই। এটা আর একটা, তারপরে এখানে একটা মার্কারির, একটা অ্যালকাইল মার্কারির একটা যৌগ তৈরি ব্যবহার করা হয়েছে করে এখানে এই যে এখানে পটাশিয়ামের সাথে পটাশিয়ামের যে অ্যালকাইল মূলকের সাথে বন্ধন সৃষ্টি হয়ে এখানে যৌগ তৈরি হয়েছে।
তারপরে এখানে আমরা এই যে আরও কিছু আছে এখানে, এই যে একটা অ্যালকাইল লিথিয়াম, তার সাথে আবার বেরিলিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে বেরিলিয়াম অ্যালকাইল যৌগ তৈরি করা হয়েছে। সরাসরি বেরিলিয়ামের সাথে ঠিক এটার মতো অনুরূপ বিক্রিয়া, এই যে পটাশিয়ামের সাথে যে বিক্রিয়াটা আমরা করেছি, এরকমভাবে ডাইঅ্যালকাইল মার্কারির বিক্রিয়া করে ডাইঅ্যালকাইল বেরিলিয়াম। তারপরে এটা গ্রিগনাট বিকারক, এখানে অ্যালকাইল লিথিয়ামের সাথে এখানে ম্যাগনেসিয়াম ডাইঅ্যালকাইল ম্যাগনেসিয়াম তৈরি হয়েছে। এখানে আরেকটি জৈব ধাতব যৌগ তৈরি হয়েছে। এভাবে ম্যাগনেসিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করে এই বিক্রিয়াটি 3 নাম্বার, 5 নাম্বার এবং 7 নাম্বার বিক্রিয়া, আর সিমিলার রিয়াকশান, সবগুলো একরকমের বিক্রিয়া। তারপরে এখানে অ্যালুমিনিয়ামের সাথে এই যে এটাও একই ধরনের, অ্যালুমিনিয়ামের সাথে এই যে ট্রাইঅ্যালকাইল অ্যালুমিনিয়াম, এটা ডাইমার হিসাবে আছে, ট্রাইঅ্যালকাইল অ্যালুমিনিয়াম। এগুলো সব প্রস্তুত প্রণালী। এখান থেকে 3-4টে প্রস্তুত প্রণালী একটু খেয়াল রাখলেই চলবে। আরও আছে প্রস্তুত প্রণালী, এখানে অনেক বেশি আছে, তা প্রয়োজন নাই, আমরা একটু ধারণার জন্য এই কয়েকটি প্রস্তুত প্রণালী এখানে আমরা দিয়ে রাখছি। এখন আমরা লাস্টের যে বিক্রিয়াটি করেছি এখানে অ্যালুমিনিয়ামের সাথে, এখানে অ্যালুমিনিয়াম ট্রাইঅ্যালকাইল অ্যালুমিনিয়াম তৈরি হওয়ার কথা, তৈরিও হয়েছে, কিন্তু এটা ব্র্যাকেট দিয়ে 2 লেখা আছে, অর্থাৎ এটি ডাইমার, অর্থাৎ 2টা মলিকুল একসাথে যুক্ত হয়ে আছে। আমরা গত প্রথম ক্লাসে মনে হয় একটু আলোচনা করেছিলাম, যখন ওই শ্রেণী বিভাগের কথা বলছিলাম, তখন বলেছিলাম যে এটা ওই যে আমরা যেমন জানি অ্যালুমিনিয়াম ক্লোরাইড ওই যে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, অর্থাৎ ইলেকট্রন ঘাটতি জৈব ধাতব যৌগের মধ্যে বলেছিলাম, ইলেকট্রন ডেফিসিয়েন্ট অর্গানোমেটালিক কম্পাউন্ডের মধ্যে বলেছিলাম অ্যালুমিনিয়াম। তারপরে তোমার এদের ক্ষেত্রে কি হয়, এখানে ইলেকট্রন ঘাটতি থাকে, যার ফলে 2টা করে অণু একত্রিত হয়ে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার হিসাবে থাকে, ট্রাইঅ্যালকাইল অ্যালুমিনিয়াম এটাও ডাইমার হিসাবে থাকে। এখন এই যৌগটা সম্পর্কে একটু আমাদের দেখতে হবে। এই যৌগের গঠন এখানে আমরা দেখিয়েছি, এখানে অ্যালুমিনিয়াম এর এপাশে 2টা অ্যালকাইল মূলক মিথাইল মূলক, এপাশে 2টা মিথাইল মূলক, আর 2টা মিথাইল লিগ্যান্ড ব্রিজিং লিগ্যান্ড হিসাবে, সেতু সৃষ্টিকারী লিগ্যান্ড হিসাবে এখানে কাজ করেছে। এর গঠন একটু অন্য ধরনের, একটু ভিন্ন ধরনের, যার জন্য আমরা এটা এখানে নিয়ে এসেছি এবং এটা মাঝে মাঝে পরীক্ষাতেও আসে। অর্থাৎ এখানে একটি কথা আছে 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড, এরকম একটি কথা আছে, অর্থাৎ 3 কেন্দ্র অরবিটাল, এখানে লেখা আছে সেতু সৃষ্টিকারী অ্যালকাইল গ্রুপ 3 কেন্দ্র অরবিটাল ব্যবহার করে 2টি অ্যালুমিনিয়াম পরমাণুর সাথে বন্ধনে আবদ্ধ হয়। 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড, অর্থাৎ এখানে সেন্টার হচ্ছে 3টা, কেন্দ্র 3টা, 1 2 3, এবং এটা ব্যবহার করে আমরা পরের পাতায় অরবিটালের চিত্র দেওয়া আছে। অর্থাৎ সেতু সৃষ্টিকারী অ্যালকাইল গ্রুপ 3 কেন্দ্র অরবিটাল ব্যবহার করে 2টি অ্যালুমিনিয়াম পরমাণুর সাথে বন্ধন সৃষ্টি করে। ডাইঅ্যালুমিনিয়াম, এই যে হেক্সামিথাইল ডাইঅ্যালুমিনিয়াম যেটা, এই যৌগের ক্ষেত্রে 2টি অ্যালুমিনিয়াম এবং সেতু সৃষ্টিকারী মিথাইল গ্রুপের কার্বন পরমাণুর sp3 সংকর অরবিটাল এখানে ব্যবহার করে। sp3 সংকর অরবিটাল এখানে ব্যবহৃত হয়ে অ্যালুমিনিয়াম মিথাইল অ্যালুমিনিয়াম বন্ধন সৃষ্টি হয়। sp3 সংকর অরবিটাল ব্যবহার করে এটা করে। এখানে দেখুন প্রত্যেকটা অ্যালুমিনিয়ামের সাথে 2টি করে দেখো প্রান্তিক, অর্থাৎ sp3 সংকরণ বলেছি আমরা 4টে সংকর অরবিটাল, তো একটার সাথে এই যে মিথাইল গ্রুপ, আর একটার সাথে মিথাইল গ্রুপ, 2টা সংকর অরবিটালের সাথে 2টো মিথাইল গ্রুপ যুক্ত আছে, এবং অ্যালুমিনিয়ামের বাকি 2টা অরবিটাল এই যে এখানে আছে। অর্থাৎ এখানে বলা হচ্ছে এই অ্যালুমিনিয়াম মিথাইল অ্যালুমিনিয়াম বন্ধন গঠন করে। আমরা বললাম প্রতিটি অ্যালুমিনিয়ামের সাথে 2টি করে প্রান্তিক মিথাইল গ্রুপ সাধারণ সমযোজী সিগমা বন্ধন দ্বারা, এই 2টা সাধারণ সমযোজী সিগমা বন্ধন দ্বারা যুক্ত থাকে। সেতু গঠনকারী এই যে ব্রিজিং, যে মিথাইল গ্রুপ 2টি অ্যালুমিনিয়াম পরমাণুর সাথে ওই যে 3 কেন্দ্র 2 ইলেকট্রন বন্ধন গঠন করে, অর্থাৎ সেন্টার 3টা এবং 2 ইলেকট্রন বন্ড
এটা অর্গানোমেটালিক কেমিস্ট্রিতে একটা পরিচিত কথা। 2 সেন্টার 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড বলা হয় এটাকে। 3টে কেন্দ্র কিন্তু ইলেকট্রন 2টা, এটা দিয়ে এখানে বন্ধন সৃষ্টি হয়। আমরা দেখেছি হাইড্রাইড লিগ্যান্ডের ক্ষেত্রে অনেক যৌগের গঠনে দেখা যায় এই ধরনের বন্ধন সৃষ্টি করে, 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড এভাবে সৃষ্টি হয়। যাই হোক, এটা দেখা যাচ্ছে এখানে যে sp3 সংকরণ, কিছুই না, খুব সিম্পল। 2টা মিথাইল গ্রুপ যুক্ত আছে, আর এই যে 2টা মিথাইল গ্রুপ, এর সাথে এই মিথাইল গ্রুপের একটা অরবিটাল, আর বাকি 3টা হাইড্রোজেনের সাথে আছে। অর্থাৎ এরা এই তিন কেন্দ্র 3 সেন্টার দিয়ে এখানে 2 ইলেকট্রন বন্ড এখানে বলা হচ্ছে, এই বন্ড তৈরি করে এরা পরস্পর ডাইমার গঠন করে। এটা খুব জটিল কিছু না, এইটুকু। এরপরে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ জিনিসে আসব। আমরা এটা শুনেছি আগে, সিগমা দাতা এবং পাই গ্রহীতা, সিগমা ডোনার অ্যান্ড পাই অ্যাকসেপ্টর। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক, যে সিগমা দাতা এবং পাই গ্রহীতা, সিগমা ডোনার এবং পাই অ্যাকসেপ্টর। যে সমস্ত লিগ্যান্ডের পাই অরবিটাল পূর্ণ থাকে তারা কি করে, ধাতুর ফাঁকা ডি অরবিটালের সাথে সন্নিবেশ বন্ধন তৈরি করার সময় তাদেরকে বলা হয় সিগমা দাতা। কি বললাম, লিগ্যান্ডের পাই অরবিটাল যখন পূর্ণ থাকে তারা ধাতুর ফাঁকা অরবিটালে ইলেকট্রন ঘনত্ব বা ইলেকট্রন সরবরাহ করে ধাতুর সাথে যে বন্ধন সৃষ্টি করে তাকে আমরা বলে থাকি সিগমা ডোনার লিগ্যান্ড বলি আমরা। সিগমা দাতা যেমন কার্বনিল লিগ্যান্ড, নাইট্রোসিল লিগ্যান্ড ইত্যাদি। এই লিগ্যান্ডের যে এখন লিগ্যান্ডের মধ্যে অ্যান্টিবন্ডিং অর্থাৎ বিপরীত বন্ধনী যে আণবিক ফাঁকা অরবিটাল থাকে, সেই ফাঁকা অরবিটালে কি হয়, ধাতুর থেকে কিছু ইলেকট্রন ঘনত্ব ওই ফাঁকা অরবিটালে সরবরাহ করে। ব্যাপারটা কি হলো, যে প্রথমত লিগ্যান্ডের পূর্ণ অরবিটাল, লিগ্যান্ডের পূর্ণ পাই যে অরবিটাল, সেই অরবিটালের ইলেকট্রন ঘনত্ব এখানে দেওয়া আছে যেমন নিকেল, এই ধাতুর ফাঁকা ডি অরবিটালে সরবরাহ করে এখানে সিগমা বন্ধন সৃষ্টি হয়। সিগমা বন্ধন সৃষ্টি হওয়ার পরে ধাতুর পরমাণুর চারিদিকে ইলেকট্রন ঘনত্ব কিছুটা বৃদ্ধি পায়। ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাওয়ার পর ধাতুর পরমাণু কী করে, লিগ্যান্ডের আবার ফাঁকা বিপরীত বন্ধনী বা অ্যান্টি বন্ডিং অরবিটাল থাকতে হবে। সেই অ্যান্টি বন্ডিং অরবিটালে কিছু ইলেকট্রন অপসারিত করে বা কিছু ইলেকট্রন ঘনত্ব দিকে সরে যায় বা দিয়ে দেয়। অর্থাৎ একদিকে হচ্ছে কি, লিগ্যান্ড ইলেকট্রন দান করছে, সিগমা ডোনার দান করে সিগমা বন্ধন তৈরি করছে, এই জন্য বলা হচ্ছে সিগমা ডোনার। আবার এই ইলেকট্রন ঘনত্ব পাই বিপরীত বন্ধনী আণবিক অরবিটালে গ্রহণ করার কারণে এটাকে বলা হচ্ছে পাই অ্যাকসেপ্টর, পাই গ্রহীতা, অর্থাৎ সিগমা দাতা এবং পাই গ্রহীতা। তাহলে ব্যাপারটি হচ্ছে যে লিগ্যান্ডকে এই যে পাই গ্রহীতা বলে, অর্থাৎ প্রথমত লিগ্যান্ড ধাতুর পরমাণুকে ইলেকট্রন দিচ্ছে, সিগমা বন্ধনী তৈরি করছে, সিগমা দাতা, এবং পরবর্তীকালে ধাতুর পরমাণু থেকে লিগ্যান্ডের পাই স্টার অ্যান্টিবন্ডিং যে অরবিটাল, সেই অ্যান্টিবন্ডিং অরবিটালে ইলেকট্রন ঘনত্ব সেটা চলে আসতেছে। অর্থাৎ উভয় দিকে একবার দান করছে একবার গ্রহণ করছে, এই দাতা এবং গ্রহীতা বলে এই সমস্ত লিগ্যান্ডকে। অর্থাৎ এইরূপ লিগ্যান্ডকে সিগমা দাতা এবং পাই গ্রহীতা হিসাবে কাজ করে। অ্যালাইল আয়ন হতে পারে, সাইক্লোপেন্টাডাইনাইল আয়ন হতে পারে, কার্বনিল হতে পারে, নাইট্রোসিল হতে পারে, আমরা বলেছি আগে। এখন তারপরে এখান থেকেই আসছে ডি পাই পি পাই বন্ধন। ডি পাই পি পাই বন্ধন, এটাও তোমরা নাম শুনেছ। এগুলো জৈব ধাতব যৌগের ধাতু সাধারণত নিম্ন জারণ অবস্থায় থাকে। সাধারণত বলা হচ্ছে জারণ সংখ্যা কম থাকে। জৈব ধাতব যৌগে ধাতুর যে জারণ সংখ্যা এটা 0 থেকে নিম্ন, অর্থাৎ 2-3 তারের মধ্যে থাকে, সাধারণত 0 জারণ অবস্থায় থাকে। লিগ্যান্ড হতে ধাতুর দিকে ইলেকট্রন প্রদানের মাধ্যমে সিগমা বন্ধন গঠিত হয় আমরা বললাম। ফলে ধাতুর উপর ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। ধাতু অতিরিক্ত চার্জ হ্রাস করার জন্য পরিপূর্ণ ডি অরবিটাল হতে লিগ্যান্ডের ফাঁকা পি অরবিটালে ইলেকট্রন অপসারিত করে। এই অবস্থায় ধাতু এবং লিগ্যান্ডের মধ্যে যে পাই বন্ধন গঠিত হয় তাকে বলা হচ্ছে ডি পাই পি পাই বন্ধন।
আবার বলি ব্যাপারটা, জৈব ধাতব যৌগে ধাতু সাধারণত নিম্ন জারণ অবস্থা বলতে 0 থেকে 3-4 মধ্যে থাকে, +1 +2 +3 ইত্যাদি। লিগ্যান্ড হতে ধাতুর দিকে ইলেকট্রন প্রদানের মাধ্যমে সিগমা বন্ধন তৈরি হয়, আমরা বললাম কিছুক্ষণ আগে। ফলে ধাতুর উপর ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, স্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে। ধাতু অতিরিক্ত চার্জ হ্রাস করার জন্য পরিপূর্ণ ডি অরবিটাল হতে ইলেকট্রন লিগ্যান্ডের ফাঁকা পি অরবিটালে, পি এটা অ্যান্টিবন্ডিং অরবিটাল অবশ্য, পি অরবিটালে অপসারিত করার ফলে এখানে এদের মধ্যে যে পাই বন্ধনী সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে ডি পাই পি পাই বন্ধন। এই অবস্থায় ধাতু লিগ্যান্ডের মধ্যে যে পাই বন্ধন গঠিত হয় তাকে বলা হয় ডি পাই পি পাই বন্ধন। আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো যে এখানে এই যে ধাতুর এটা হচ্ছে ধাতুর অরবিটাল, ডি অরবিটাল, এই যে 4টে, এটা লিগ্যান্ডের অরবিটাল। এখানে সি লেখা আছে, এখানে ও লেখা আছে, কার্বনিল লিগ্যান্ড। এখন এই যে ধাতু থেকে এই দুটো অরবিটাল হচ্ছে লিগ্যান্ডের, দেখো সিও পাই অ্যান্টিবন্ডিং অরবিটাল, এমটি মানে খালি। এখন ধাতুর পরিপূর্ণ অরবিটাল, এটা ফাঁকা মানে পরিপূর্ণ, এই ফেজ একরকম দেখানো হয়েছে। ধাতুর পরিপূর্ণ অরবিটাল থেকে এখানে ইলেকট্রন ঘনত্ব চলে যায়, যার ফলে এদের মধ্যে যে বন্ধনী সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে ডি পাই পি পাই বন্ধন। এখানে আরেকটু ভালো করে দেখো, এটা হচ্ছে মেটাল, এটা হচ্ছে লিগ্যান্ড, এটা ধাতুর পরমাণু, এটা লিগ্যান্ড। লিগ্যান্ডের প্রথমে এই যে তীর চিহ্ন দেওয়া, লিগ্যান্ড কি করেছে, তার জোড় ইলেকট্রন দিয়ে ধাতুর ডি অরবিটালে জোড় ইলেকট্রন সরবরাহ করে এখানে সন্নিবেশ বন্ধন সৃষ্টি করেছে। এটা সিগমা বন্ধন, সন্নিবেশ বন্ধন সৃষ্টি করেছে। তারপরে এখন কি হচ্ছে, এখন এই যে ডি অরবিটালে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেয়েছে, এখানে এই যে ভরাট করে দেওয়া এবং ফাঁকা মানে কিন্তু ফাঁকা না, এগুলো সবই হচ্ছে ইলেকট্রন ঘনত্ব সবগুলোতে বৃদ্ধি পেয়েছে। এটা এইভাবে দেখানো হয়েছে যে এটা হচ্ছে তোমার ওই ইয়ের জন্য কি বলে, ওই ফেজ একরকমের জন্য। এটা লিগ্যান্ডের, এগুলো ফাঁকা অরবিটাল, এমটি লিগ্যান্ড, পাই স্টার যে অরবিটাল এখানে আছে, এই পাই স্টার অরবিটালে এই ইলেকট্রন ঘনত্ব সরবরাহ করার ফলে এদের মধ্যে পাই বন্ধন সৃষ্টি হচ্ছে। তাহলে ডি অরবিটাল এবং পি অরবিটালের মধ্যে এই বন্ধন সৃষ্টি হচ্ছে বলে এটাকে বলা হচ্ছে ডি পাই পি পাই বন্ধন। এটা মোটামুটি ক্লিয়ার, অর্থাৎ সিগমা ডোনার পাই অ্যাকসেপ্টর, ডি পাই পি পাই বন্ধন। পাই অ্যাসিড লিগ্যান্ড কারা, যে সমস্ত লিগ্যান্ড পাই অ্যাসিড লিগ্যান্ড, এখানে লেখা নেই এর মধ্যে, পাই অ্যাসিড লিগ্যান্ড যে সমস্ত লিগ্যান্ড যৌগ গঠনের সময় ধাতুর পূর্ণ অরবিটাল থেকে, পূর্ণ ডি অরবিটাল বলতে পারো, অরবিটাল থেকে ইলেকট্রন ঘনত্ব অ্যান্টিবন্ডিং অরবিটালে গ্রহণ করতে পারে, অর্থাৎ অ্যাকসেপ্ট করতে পারে, অ্যাকসেপ্টর, পাই অ্যাকসেপ্টর। যারা অ্যাকসেপ্ট কারা করে, অ্যাসিড ক্ষারকের কোন মতবাদে আছে, যারা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তারা অ্যাসিড, লুইস মতবাদে আছে যে যারা ইলেকট্রন গ্রহণ করতে পারে, জোড় ইলেকট্রন গ্রহণ করতে পারে তারা অ্যাসিড। সুতরাং ওই লিগ্যান্ডগুলোকে কার্বনিল, তারপরে তোমার নাইট্রোসিল, তারপরে অ্যালাইল ইত্যাদি লিগ্যান্ডগুলোকে বলা হয় পাই অ্যাসিড লিগ্যান্ড। এরা যখন মেটালের সাথে বন্ধনী সৃষ্টি করে তখন কি করে, এরা ইলেকট্রন ধাতুর পূর্ণ অরবিটাল থেকে ইলেকট্রন নিজে গ্রহণ করতে পারে। লুইস মতবাদ অনুযায়ী ইলেকট্রন গ্রহীতাকে বলা হয় তোমার হচ্ছে অ্যাসিড। যেমন আমরা দেখেছি অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা অ্যাসিড, লুইস অ্যাসিড, এর ইলেকট্রন ফাঁকা জায়গা থাকে সেখানে ইলেকট্রন গ্রহণ করে। এইভাবে এদেরকে বলা হয় পাই অ্যাসিড লিগ্যান্ড। আচ্ছা, এরপরে আমরা আসি ধাতু অ্যালকিন যৌগ, অ্যালকিন কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত লিগ্যান্ডের সাথে, কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত লিগ্যান্ডের সাথে যে সমস্ত যৌগ তৈরি করে ধাতু, সেগুলোকে বলা হচ্ছে ধাতু অ্যালকিন যৌগ, অ্যালকিন বা ধাতু অলিফিন যৌগ। এখানে অ্যালকিন বা অলিফিন যৌগসমূহ সিগমা এবং পাই বন্ধনের মাধ্যমে ধাতুর সাথে যুক্ত হয়ে জৈব ধাতব যৌগ তৈরি করে। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে, এই যে প্লাটিনামের যৌগ দেওয়া আছে, এখানে এটা কিন্তু তোমার অ্যালকিন C2H4। তারপরে পরে দেখো লেডের একটি যৌগ, এখানে C2H4। তারপরে আয়রনের সাথে এই যে 3টে কার্বনিল আছে এবং একটা 1,3 বিউটাডাইন যুক্ত আছে, 1,3 বিউটাডাইন যুক্ত আছে ইত্যাদি। এই সমস্ত অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত কোনো স্পেসিস, কোনো প্রজাতি
যখন ধাতুর সাথে এইভাবে বন্ধনযুক্ত থাকে তখন তাকে আমরা বলি ধাতু অ্যালকিন বা ধাতু অলিফিন যৌগ বলে থাকি। এদের একটু প্রস্তুত প্রণালী এগুলো করতে হবে। যেমন লেড ক্লোরাইডের সাথে সরাসরি অ্যালকিনের বিক্রিয়ায় এই যৌগটি তৈরি হয়। তারপরে এর সাথে বিক্রিয়ায় পানির উপস্থিতিতে এখানে এই যৌগগুলো তৈরি হয়। এগুলো হচ্ছে ধাতু অ্যালকিন যৌগের প্রস্তুত প্রণালী। আচ্ছা, এখানে আরও অনেকগুলো দেওয়া আছে ধাতু অ্যালকিন যৌগের প্রস্তুত প্রণালী আমরা এখানে দিয়েছি। এখানে দেখো, এখানে লেখা আছে এটা ডাইক্লোরো বিস ট্রাইফিনাইল ফসফিন প্লাটিনাম এই যৌগ। এর সাথে এটা হচ্ছে ইথিন বা ইথিলিন হাইড্রাজিনের উপস্থিতিতে এখানে ইথাইল অ্যালকোহল, এখানে এই যে অ্যালকিন যৌগ বা অলিফিন যৌগ তৈরি হয়েছে। এখান থেকে এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা তৈরি হয়েছে। এখানে সবই আছে, একটা ক্লোরিন চলে গেছে, তো সেখানে তার জায়গাতে অ্যালকিন যুক্ত হয়েছে। পরের একটা উদাহরণ আয়রন পেন্টাকার্বনিলের সাথে 1,3-বিউটাডাইন, এটা একটা অ্যালকিন বা অলিফিন। এখানে এই যে দেখতে পাচ্ছ, এখানে আয়রনের এখান থেকে দুটো কার্বনিল চলে গেছে, যে এখানে CO3, আর এই যে দ্বিবন্ধনের সাথে আমরা দেখাইছি এখানে এটা তৈরি হয়েছে। তারপরে আরও উদাহরণ আছে ডাই আয়রন এনাকার্বনিল, অর্থাৎ এই যে Fe2CO9, এখানে এটাও কিন্তু 1,3-বিউটাডাইন। এটা এনহেক্সেন সলভেন্টে বিক্রিয়াটি ঘটে এবং এখানে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, প্রায় কক্ষ তাপমাত্রার কাছাকাছি। এবং এখানে আয়রন কিন্তু এখানে দেখো পার্থক্য হচ্ছে যে আগেরটাই তোমার দুইটা দ্বিবন্ধনের সাথে আয়রন বন্ধনযুক্ত, এখানে একটার সাথে যুক্ত। আগেরটায় কি হয়েছে, দুইটা কার্বনিল গ্রুপ চলে গেছে, এখানে একটি কার্বনিল গ্রুপ চলে গেছে। তারপরে এই সিজিয়ামের একটি কার্বনিল যৌগ, সিজিয়াম হেক্সাকার্বনিল, তার সাথে এটা সাইক্লো অক্টা টেট্রাইন, এটাকে একটু এইভাবে দেখানো হয়েছে, সাইক্লো অক্টা টেট্রাইন, অর্থাৎ 8 মেম্বার্ড রিং, 4টে দ্বিবন্ধন আছে এর মধ্যে। এখন এর সাথে বিক্রিয়ার ফলে এখানে এই যে এখানে যুক্ত হয়েছে এইভাবে, আর এই যে এখানে এইভাবে যুক্ত হয়েছে। এটা হচ্ছে তোমার, এটা মূলত এখানে দেখানো হয়েছে এইভাবে, কিন্তু এই যে সাইক্লো অক্টা টেট্রাইনের যে 8টি ইলেকট্রন সবগুলোই কিন্তু গণনা করার সময় ধরতে হবে, কারণ এইভাবে দ্বিবন্ধন তো থাকে না। চক্রের মধ্যে আমরা জানি অ্যারোমেটিক চক্র বা অন্য এই ধরনের একান্তর দ্বিবন্ধন যেখানে আছে, সেখানে কিন্তু রেজোন্যান্সের মাধ্যমে সমস্ত কার্বন পরমাণুর উপর ইলেকট্রন ডেনসিটি ছড়িয়ে থাকে, আমরা জানি এটা। তাহলে এখানে আমরা ধরবো 8টি ইলেকট্রন, 3টা কার্বনিলে 3 6, এই 3 2 6, 8 6 14, আর সিজিয়ামের বাইরে আছে একটা ইলেকট্রন, তাহলে 14 আর 1 15টি ইলেকট্রন, এখানে ইলেকট্রন 18টা না। যাই হোক, সেগুলো পরে দেখা যাবে। আচ্ছা, এখন আমাদের ইম্পর্টেন্ট জিনিস যেটা এখানে আছে সেটা হচ্ছে এই ধাতু অ্যালকিন বা ধাতু অলিফিন যে বন্ধন সৃষ্টি হয় আমরা দেখলাম, তার বন্ধন এবং গঠন এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, পরীক্ষাতে আসে। ধাতু অ্যালকিন বা ধাতু অলিফিন যৌগের বন্ধন বা গঠন, স্ট্রাকচার অ্যান্ড বন্ডিং। আমরা এখানে জানি যে অ্যালকিনে দ্বিবন্ধনে আবদ্ধ কার্বন যে পরমাণুদ্বয় অ্যালকিন, ইথিলিন বা অ্যালকিনে এখানে কার্বন পরমাণুর সংকরণ হচ্ছে sp2, এবং 3টে sp2 সংকরণ, মানে সংকর অরবিটাল কয়টি? 3টি। এই 3টি সংকর অরবিটালের মানে একটি কার্বন পরমাণুর সাথে এবং অন্য দুটো হাইড্রোজেন পরমাণুর সাথে কোনো হাইড্রোজেন পরমাণু বা অন্য কোনো গ্রুপের সাথে যুক্ত থাকে। পি অরবিটালের পাশাপাশি অধিক্রমণের ফলে পাই বন্ধনী সৃষ্টি হয়। একদম সিম্পল ইথিলিনের কথা চিন্তা করো, এখানে পাই বন্ধনী সৃষ্টি হয়, এটা তো আমরা জানি, এটা পাই বন্ধনী সৃষ্টি হয়। এখানে আমরা একটু ছবি দেখাই এখানে, তাহলে জিনিসটা আর একটু সুবিধা হবে। এই যে যার ফলে এখানে তৈরি হয়, যার ফলে পাই আণবিক পাই স্টার, অর্থাৎ পাই অ্যান্টিবন্ডিং, স্টার মানে অ্যান্টিবন্ডিং, আণবিক অরবিটাল ফাঁকা থেকে যায়। এখানে দেখানো হচ্ছে এই যে কার্বন পরমাণু sp2 সংকরণ, অর্থাৎ দুইটা কার্বন পরমাণুর সাথে
একটা সংকর অরবিটাল ওভারল্যাপের ফলে এখানে sp2 বন্ধন সৃষ্টি হয়েছে। আর দুইটা অরবিটাল আছে, দুইটা হাইড্রোজেন পরমাণু হতে পারে, অন্য কোনো গ্রুপ হতে পারে, যা হতে পারে। এখন এই যে এখানে দেখানো নাই, এখানে ছিল আরেকটি অসংকরিত অরবিটাল। এখানে আমরা দেখাই এখানে আরেকটি অসংকরিত অরবিটাল। সেই অসংকরিত অরবিটাল দুটো পাশাপাশি ওভারল্যাপ করে, এই যে পাশাপাশি ওভারল্যাপ করে পাশাপাশি অধিক্রমণ করে এখানে এই যে উপর নিচে এই পাই বন্ড সৃষ্টি করেছে। এই যে পাই বন্ড এখানে সৃষ্টি করেছে। এটা হচ্ছে অ্যালকিনের মানে কথা। এই অ্যালকিনের কথা তো আমরা জানি, তারপরে আমরা আরেকটু এটাকে একটু মনে করে নিলাম আর কি। অ্যালকিনের পাই আণবিক অরবিটাল, সরি রিমোটে চাপ লেগে এটা এরকম হয়েছে কি। রিমোট দিয়ে দেখানো হয় তো টেলিভিশনে। আচ্ছা ঠিক আছে, আমরা এটা না, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমরা চলে গেছিলাম, সেখানে চলে যাই। এখানে চলে গেছিলাম। এখন আমরা এরপরে এই যে এখানে অ্যালকিনের পাই আণবিক অরবিটাল ধাতুর ফাঁকা ডি অরবিটালের সাথে অধিক্রমণ করে এখানে অ্যালকিনের পাই আণবিক অরবিটাল আছে, আমরা দেখলাম সেটা ধাতুর ফাঁকা ডি অরবিটালের সাথে অধিক্রমণ করে অ্যালকিন মেটাল সিগমা বন্ধনী তৈরি করে। অ্যালকিন মেটাল সিগমা বন্ধনী তৈরি করে। অ্যালকিনের সাথে মেটালের সিগমা বন্ধনী গঠিত হয়। পরের পাতায় দেখো, এই যে এরপর অ্যালকিনের ফাঁকা পাই স্টার আণবিক অরবিটালের সাথে ধাতুর বা ধাতব আয়নের পূর্ণ অরবিটালের পাশাপাশি অধিক্রমণের ফলে মেটাল অ্যালকিন পাই বন্ধনী গঠিত হয়। তাহলে কি দেখাচ্ছে এখানে? এখানে দেখো, এটা হচ্ছে তোমার ধাতুর ডি অরবিটাল দেখানো হয়েছে, এখানে ডিজেড অরবিটাল দেখানো হয়েছে, এটা অ্যালকিন। তাহলে অ্যালকিনের প্রথমত পাই অরবিটালের ইলেকট্রন ঘনত্ব এই যে ফাঁকা অরবিটালে আসার ফলে ওই যে ডি পাই পি পাই বন্ধন আসার ফলে এখানে সিগমা বন্ধনী সৃষ্টি হচ্ছে। সিগমা বন্ধনী সৃষ্টি হওয়ার পরে এই যে ধাতুর ডি অরবিটাল দেখানো হয়েছে, এই ধাতুর ডি অরবিটাল থেকে ওই যে ইথিলিনের এমটি বা শূন্য পাই স্টার অ্যান্টি বন্ডিং অরবিটালে, আণবিক অরবিটালে, পাই স্টার বললেই কিন্তু অ্যান্টি বন্ডিং, আণবিক অরবিটালে ইলেকট্রন ঘনত্ব সরবরাহ করার ফলে মেটাল অ্যালকিন পাই বন্ধনী গঠিত হয়। তাহলে একটা হচ্ছে সিগমা বন্ধন তৈরি হচ্ছে আগে একবার, সিগমা ওই লিগান্ডটি কী করছে, এখানে ইথিলিন লিগান্ড দেখো, ইথিলিন বা অ্যালকিন লিগান্ড, এটাও কিন্তু সিগমা ডোনার এবং পাই অ্যাকসেপ্টর হিসাবে কাজ করছে। আমরা কিছুক্ষণ আগে যেটা বলে আসলাম, সিগমা ডোনার এবং পাই অ্যাকসেপ্টর হিসাবে এটাও কাজ করছে। অর্থাৎ প্রথমত দ্বিবন্ধন, এখানকার ইলেকট্রন ঘনত্ব দিয়ে পাই এখানে বন্ধন সৃষ্টি হচ্ছে ধাতুর সাথে, ধাতুর অরবিটাল ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে, সেটা আবার ওই যে লিগ্যান্ডের পাই স্টার অর্থাৎ অ্যান্টিবন্ডিং বা বিপরীত বন্ধনী আণবিক অরবিটালে সরবরাহ করছে এখান থেকে, এই যে নিচের চিত্রে দেখানো আছে এখান থেকে। এর ফলে এদের মধ্যে পাই বন্ধনী সৃষ্টি হচ্ছে। এইভাবে এখানে বন্ধন সৃষ্টি হয়। এখন এখানে কিছু কথা আছে, কথাগুলো লিখতে হবে পরীক্ষার খাতায়, যে ধাতু অ্যালকিনের মধ্যে এভাবে গঠিত সিগমা এবং পাই বন্ধন একে অপরকে শক্তিশালী করে, অর্থাৎ ডি পাই পি পাই বন্ধন তৈরি করে, ফলে কার্বন কার্বন বন্ধন কিছুটা দুর্বল হয়ে যায়। কীরকম? এই যে এখানে এই যে ইলেকট্রন ঘনত্ব এখানে আসছে, আবার এখান থেকে ইলেকট্রন ঘনত্ব এইভাবে যাচ্ছে, এর ফলে যৌগের স্থায়িত্ব বৃদ্ধি পায়, কিন্তু কার্বন কার্বন যে বন্ধন, এই বন্ধন কিছুটা দুর্বল হয়ে যায়, কার্বন কার্বন বন্ধন কিছুটা দুর্বল হয়ে যায়। তাই আমরা বলছি ধাতু অ্যালকিনের মধ্যে এভাবে গঠিত সিগমা এবং পাই বন্ধন একে অপরকে শক্তিশালী করে, ফলে কার্বন কার্বন বন্ধন কিছুটা দুর্বল হয়ে পড়ে। এই রূপ ইলেকট্রন প্রদান এবং গ্রহণের বৈশিষ্ট্যকে
সিনার্জিক ইফেক্ট বলা হয়। সিনার্জিক ইফেক্ট বলা হয়, এটা আছে বইপত্রে। সিনার্জিক ইফেক্ট, ইলেকট্রন প্রদান এবং গ্রহণ, এই ধরনের বৈশিষ্ট্যকে বলা হয় সিনার্জিক ইফেক্ট। অর্থাৎ কার্বন কার্বন বন্ধন শক্তি কিছুটা হ্রাস পায় বা কমে যায়। এর ফলে কি হয়, কার্বন কার্বন বন্ধন শক্তি কমে যায়। আচ্ছা, ইলেকট্রন আদান প্রদান যত বেশি হয়, কার্বন কার্বন বন্ধন শক্তি তত বেশি কমে যায়। এর ফলে কার্বন কার্বন দ্বিবন্ধন কিছুটা একক বন্ধনীর চরিত্রে লাভ করে। অর্থাৎ আমরা জানি বন্ধন শক্তি বেশি মানে একক বন্ধনের থেকে দ্বিবন্ধনের শক্তি বেশি, দ্বিবন্ধন থেকে তিন বন্ধনের শক্তি বেশি, একক বন্ধনের থেকে দ্বিবন্ধনের বন্ধন দৈর্ঘ্য কম, দ্বিবন্ধন থেকে তিন বন্ধনের বন্ধন দৈর্ঘ্য আরও কম। এখন যখন এখানে আমরা বলছি যে বন্ধন কিছুটা দুর্বল হয়ে যাচ্ছে, ইলেকট্রন ঘনত্ব কমে যাচ্ছে বন্ধনের, তখন কার্বন কার্বন দ্বিবন্ধন অ্যালকিনের এটা একক বন্ধনী চরিত্র লাভ করে, একক বন্ধনে পরিণত হয়, এবং এর ফলে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কি হয়, অর্থাৎ বন্ধন শক্তি হ্রাসের ফলে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য বেড়ে যায়, বন্ধন দুর্বল হয়। অর্থাৎ কিছুটা অ্যালকিন থেকে অ্যালকেনের দিকে চলে যায় আর কি। তা এখানে দেখো দেওয়া আছে, আমাদের এখানে দেওয়া আছে মানগুলো। অলিফিন জৈব ধাতব যৌগ গঠনের পর কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য সাধারণত হয়ে থাকে 1.40 থেকে 1.47 অ্যাংস্ট্রম। আর অ্যালকিনে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য বিক্রিয়া করার আগে বা লিগ্যান্ড হিসাবে ব্যবহৃত হওয়ার আগে 1.34 অ্যাংস্ট্রম। এজন্য একটা ব্যাখ্যা আছে, ধাতু অ্যালকিন বন্ধন দৈর্ঘ্য অ্যালকিন কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য অপেক্ষা বেশি, এটা ব্যাখ্যা আছে পরীক্ষায়। বন্ড লেন্থ অফ মেটাল অ্যালকিন ইজ গ্রেটার দ্যান দ্যাট অফ কার্বন কার্বন বন্ড ইন অ্যালকিন। অর্থাৎ ধাতু অ্যালকিন বন্ধন দৈর্ঘ্য অ্যালকিনের কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য অপেক্ষা বেশি। ওই যে বলা হলো, ওই ডিপাই পিপাই বন্ধন সৃষ্টি হলো অর্গানোমেটালিক যৌগ তৈরি করার সময়, করার ফলে ওই যৌগের ওই যে কার্বন কার্বন দ্বিবন্ধনটা কিছুটা একক বন্ধনী চরিত্র লাভ করলো এবং ওদের বন্ধন দৈর্ঘ্য কিছুটা বেড়ে গেল। অর্থাৎ ওই যে দেওয়া আছে 1.40 হয়ে গেল, 1.34 থেকে 1.40 থেকে 1.47 এর মধ্যে এটা থাকে এই বন্ধন দৈর্ঘ্যটা। এরপরে আমরা আসবো আরেকটি যৌগের শ্রেণীর যৌগ, সেটা হচ্ছে ধাতু সাইক্লোপেন্টাডাইনাইল যৌগ। সাইক্লোপেন্টাডাইনাইল রিং, এটা 5 মেম্বার রিং, আমরা বহুবার বলেছি, আমরা দেখেছি এরা ধাতুর সাথে বন্ধন সৃষ্টি করে। অর্থাৎ বিভিন্ন ধাতু এবং ধাতুকল্প অর্থাৎ মেটালয়েডের সাথে সাইক্লোপেন্টাডাইনাইল লিগ্যান্ড যে যৌগ গঠন করে তা দীর্ঘদিন পূর্বে জানা থাকলেও 1951 খ্রিস্টাব্দে আমরা বলেছি ফেরোসিন আবিষ্কার হয়, এবং এই সময় থেকেই বলা হয়ে থাকে যে জৈব ধাতব যৌগের নবযাত্রা শুরু আর কি, এটা বলা হয়ে থাকে। তো এখানে 1951 খ্রিস্টাব্দে ফেরোসিন আবিষ্কারের পর থেকে এই জাতীয় যৌগ সম্পর্কে যথেষ্ট গবেষণা শুরু হয়। প্রথম দিকে ফেরোসিনের গঠন ধারণা করা হতো এই ধরনের, অর্থাৎ এখানে কার্বনের সাথে আয়রনের বন্ধন, এখানে কার্বনের সাথে আয়রনের বন্ধন, এটা চক্র এটা চক্র, এটা মনে করা হতো। কিন্তু পরবর্তীকালে কিছুদিনের মধ্যে প্রমাণিত হয় যে গঠনটি আসলে কিছুটা অন্য রকমের, অর্থাৎ গঠনটা একটু অন্য ধরনের। অর্থাৎ কেমন অন্য ধরনের, এখানে দেখো দুটি সাইক্লোপেন্টাডাইনাইল চক্র পরস্পরের সাথে সমান্তরাল এবং এদের ঠিক মাঝখানে আয়রন পরমাণু অবস্থিত। অর্থাৎ এই ধরনের গঠনকে বা এই ধরনের যৌগগুলোকে বলা হয়ে থাকে স্যান্ডউইচ যৌগ বলা হতো এক সময়, এখনও বলা হয়। অর্থাৎ স্যান্ডউইচ যেমন আমরা দেখছি যে মাঝখানে কিছু জিনিসপত্র থাকে, ওই যে রুটির মাঝখানে উপরে নিচে এক অংশ, নিচে রুটির উপরে এক অংশ, নিচে এক অংশ, মাঝখানে এই ধরনের, অর্থাৎ আয়রন পরমাণু মাঝখানে আর ঠিক উপরে এবং নিচে স্যান্ডউইচের মতো সাইক্লোপেন্টাডাইনাইল চক্র আছে বলে এই ধরনের যৌগকে বলা হচ্ছে স্যান্ডউইচ যৌগ। এটা শুধু ফেরোসিন না, আরও অনেক যৌগ আছে। ধাতুর পরমাণু এবং সাইক্লোপেন্টাডাইনাইল চক্রের মধ্যকার বন্ধন প্রকৃতির উপর ভিত্তি করে এই সাইক্লোপেন্টাডাইনাইল যৌগগুলোকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আয়নিক সাইক্লোপেন্টাডাইনাইল, যেমন এখানে উদাহরণ দেওয়া আছে, এই যে পটাশিয়ামের সাথে সাইক্লোপেন্টাডাইনাইল চক্রের একটা চক্র, পটাশিয়ামের যেহেতু প্লাস মাইনাস, এখানে ম্যাগনেসিয়ামের যোজনী 2, এখানে 2টা চক্র যুক্ত আছে সোডিয়ামের সাথে ইত্যাদি। এইগুলো 2 হচ্ছে সিগমা সাইক্লোপেন্টাডাইনাইল যৌগ, যেমন এই দেখো সাইক্লোপেন্টাডাইনাইল যৌগের সাথে এখানে তোমার টাইটেনিয়াম বন্ধন সৃষ্টি করেছে। এখানে দেখানো হচ্ছে এখানে একটি কার্বনের সাথে বন্ধন, সুতরাং এই লিগ্যান্ডটি কিন্তু একটি ইলেকট্রন দিয়েছে, এটাও তাই করেছে।
আর এই লিগ্যান্ড এবং এই একই লিগ্যান্ড, অথচ সবগুলি কার্বন পরমাণুর সাথে যুক্ত। এখানে 5টা করে ইলেকট্রন আসছে এখান থেকে। যাই হোক, এটা তারপরে পাই সাইক্লো, প্রথমে সিগমা গেল, এখানে সিগমা বন্ধন আছে বলে সিগমা বলা হচ্ছে। পাই সাইক্লোপেন্টাডাইনাইল যৌগ আছে। পাই সাইক্লোপেন্টাডাইনাইল যৌগ আমরা দেখি, পাই সাইক্লোপেন্টাডাইনাইল যৌগ এখানে যেমন এই যে কার্বন পরমাণু হতে প্রায় সমদূরবর্তী এই ধরনের যৌগকে অর্ধ স্যান্ডউইচ যৌগ বলা হয়, হাফ স্যান্ডউইচ যৌগ বলা হয়। সিপি বলতে এখানে বোঝানো হচ্ছে তোমার সাইক্লোপেন্টাডাইনাইল, ওই যে C5H5, এটা সিপি মানে সাইক্লোপেন্টাডাইনাইল, এখানে লেখা আছে সিপি। এটা মলিবডেনাম, জার্কনিয়াম ইত্যাদি যৌগ সাইক্লোপেন্টাডাইনাইল যৌগ। এরা দুটি সমান্তরাল নয়, চক্র দুটি সমান্তরাল না, অর্থাৎ চক্রগুলো সমান্তরাল না, যার ফলে এই ধরনের মানে বাঁকানো কিছুটা এরকম, মানে ঠিক প্লেনার না আর কি, যার ফলে এই ধরনের যৌগকে বলা হচ্ছে বাঁকানো স্যান্ডউইচ, বেন্ড স্যান্ডউইচ যৌগ বলা হয়ে থাকে। আচ্ছা, এখন এটা গেল একটা চক্রযুক্ত আমরা দেখলাম। এখন 2টা করে চক্রযুক্ত আছে যে সমস্ত সাইক্লোপেন্টাডাইনাইল যৌগে, সেগুলোকে আমরা বলি বিশ সাইক্লোপেন্টাডাইনাইল যৌগ। 20 এখানে +2 জারণ সংখ্যা বিশিষ্ট ধাতুর ক্ষেত্রে এই জাতীয় যৌগের সাধারণ সংকেত হচ্ছে মেটাল, তার সাথে 2টা সাইক্লোপেন্টাডাইনাইল যৌগ। এখানে এই যে এ পর্যন্ত আবিষ্কৃত 3D অবস্থান্তর ধাতুর মেটালোসিন বলা হয়, ফেরোসিন, নিকোলোসিন, কোবাল্টোসিন, ভ্যানাডোসিন, ক্রোমোসিন, টিটানোসিন, এই সমস্ত যৌগগুলোর নামকরণ করা হয়েছে। অর্থাৎ এগুলো +3 জারণ সংখ্যা বিশিষ্ট যেমন যৌগ, ওই যে সাইক্লোপেন্টাডাইনাইল, এই যে কোবাল্টের সাথে যে যৌগ, এখানে +4 জারণ সংখ্যা বিশিষ্ট যৌগ আছে। এখানে টাইটানিয়ামের জারণ সংখ্যা +4, এখানে কোবাল্টের জারণ সংখ্যা +3, এরকম ইত্যাদি এই সমস্ত যৌগ আছে। আচ্ছা, তারপরে +5 জারণ সংখ্যা বিশিষ্ট যৌগ আছে আমাদের এখানে। এখানে যেমন ধরো এই যে এখানে নায়োবিয়াম, এখানে এই এর জারণ সংখ্যা হচ্ছে +5। এগুলো হতে পারে, এগুলো জাস্ট আপনি উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে। এরপরে আমরা আসি মূল যে যৌগ ফেরোসিন বা বিশ সাইক্লোপেন্টাডাইনাইল আয়রন, যেটাকে আমরা বেশি গুরুত্ব দেব এখানে এবং এটা পড়ব। ফেরোসিন বা বিশ সাইক্লোপেন্টাডাইনাইল আয়রন, এখানে ধাতু সাইক্লোপেন্টাডাইনাইল যৌগসমূহের মধ্যে ফেরোসিন যৌগটি গুরুত্বপূর্ণ। একমাত্র ফেরোসিন যৌগটি বাতাসে স্থিতিশীল। আর এই ধরনের মেটালোসিন যারা আছে তারা বেশিরভাগই কিন্তু বাতাসে স্থিতিশীল নয়, বাতাসের অক্সিজেন দ্বারা জারিত হয়, ডিকম্পোজ করে যায়, ভেঙে যায় ইত্যাদি। কিন্তু একমাত্র ফেরোসিন যে যৌগটি, এটার স্থায়িত্ব অনেক বেশি, এই যৌগটি বাতাসে স্থিতিশীল। এর কয়েকটি পদ্ধতি, প্রস্তুত প্রণালী আছে, অবশ্যই পড়তে হবে প্রস্তুত প্রণালী, এবং 1 বছর পর 1 বছর পরীক্ষাতে আসে এই প্রস্তুত প্রণালীগুলো। আচ্ছা, এখানে প্রথমে আমরা কি করছি, অনার্দ্র ফেরাস ক্লোরাইডের সাথে, অনার্দ্র ফেরাস ক্লোরাইড এটা সাইক্লোপেন্টাডাইনাইলের একটা ধাতুর সাথে, ধাতু বলতে এটা ক্ষার ধাতু, যেমন সোডিয়াম বা পটাশিয়াম, কি করা হয়, সাইক্লোপেন্টাডাইনাইল অ্যানায়ন তৈরি করা হয়েছে। এখানে C5H5 এখানে যখন ছিল তখন এটার সাথে ওই যে অনার্দ্র ইথার না, এই যে C5H5 যেটা সাইক্লোপেন্টাডাইনাইল যেটা, এটার সাথে ধাতব সোডিয়াম টেট্রাহাইড্রোফিউরান দ্রাবকে উত্তপ্ত করলে বা বিক্রিয়া ঘটালে এই ধরনের লবণ জাতীয় এই যে মেটাল অ্যানায়ন, ক্যাটায়ন অ্যানায়ন এই ধরনের তৈরি হয়। তখন এরা সহজেই আয়রনের সাথে বিক্রিয়া করে ওই যে ফেরোসিন তৈরি করতে পারে। পরেরটা হচ্ছে ক্ষারকের উপস্থিতিতে অনার্দ্র ফেরাস ক্লোরাইডের সাথে এটা ক্ষারক বলতে এই যে ডাইথাইল, এই যে একটা সেকেন্ডারি অ্যামিন, ডাইথাইল অ্যামিনের সাথে এখানে ফেরাস ক্লোরাইড, এখানে তোমার এই যে C5H6 এটার সাথে বিক্রিয়া করে এখান থেকে এই যে ফেরোসিন তৈরি হয়। পটাশিয়াম হাইড্রক্সাইড দিয়েও বিক্রিয়া করা যায়, এখানে পানির উপস্থিতিতে বিক্রিয়াটি করা যায়, এটা আর্দ্র অবস্থায়। আচ্ছা, অনার্দ্র ফেরাস ক্লোরাইড লেখা আছে, কিন্তু এটা পানি থাকলেও কোনো, আর্দ্র হলেও কোনো অসুবিধা হয় না। আচ্ছা, যেহেতু ফেরোসিন পানিতে স্থায়ী। তারপরে আরও আছে 2-1টা আমরা দেখি, এখানে 3-4টে বিক্রিয়া আমরা একটু দেখব। এখানে আয়রন পেন্টাকার্বনাইল, তার সাথে সাইক্লোপেন্টাডাইনাইল চক্র, এটা 100 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করে এটা তৈরি করে। তারপরে এটা মধ্যবর্তী ইন্টারমিডিয়েট প্রোডাক্ট, তারপরে 210 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াইলে এটা ফেরোসিনে পরিণত হয়। ফেরাস ক্লোরাইডের সাথে গ্রিগনাট বিকারকের বিক্রিয়া দ্বারা ফেরোসিন তৈরি করা যায়। কমপক্ষে ফেরোসিন প্রস্তুতির 3টি পদ্ধতি তোমাদেরকে মনে রাখতে হবে। এরপর আছে ফেরোসিনের গঠন, আজকে একটু সময় বেশি লাগবে আর কি।
ফেরোসিনের গঠন, ফেরোসিনের গঠনটা একটু এই ধরনের দেখো। মসবার বর্ণালী বিশ্লেষণ করে দেখা গেছে যে ফেরোসিন আয়রন পরমাণু দ্বিধনাত্মক চার্জযুক্ত এবং সাইক্লোপেন্টাডাইনাইল চক্র একক ঋণাত্মক চার্জযুক্ত, অর্থাৎ একটা নেগেটিভ চার্জ আর আয়রনের দুটো পজিটিভ চার্জ। তাহলে প্রত্যেকটি সাইক্লোপেন্টাডাইনাইল চক্রে 6টি করে পাই ইলেকট্রন বিদ্যমান। তা হুকেল নীতি বা হাকেল নীতি অনুযায়ী 6টি করে যদি পাই ইলেকট্রন হয় তাহলে সেই যৌগটি কিন্তু সেই অ্যারোমেটিক। অতএব সাইক্লোপেন্টাডাইনাইল যে অ্যানায়ন যেটা C5H5- এটা কিন্তু অ্যারোমেটিক ধর্ম প্রকাশ করে, অ্যারোমেটিক ধর্ম প্রকাশ করে। এখন দেখো অ্যারোমেটিক, এখন আয়রন পরমাণুর ডি অরবিটালে 6টি ইলেকট্রন থাকায় আয়রনের থাকে 8টি, আয়রন 2+ মানে হচ্ছে 6টা, দুটো চলে গেছে। 6টি ইলেকট্রন থাকায় ফেরোসিন 18 ইলেকট্রন নিয়ম মেনে চলে, যা যৌগটির অধিক স্থায়িত্ব প্রকাশ করে। ফেরোসিন আয়রন পরমাণুর উপরে নিচে এবং দুটি সাইক্লোপেন্টাডাইনাইল চক্র যুক্ত থাকায় এটি স্যান্ডউইচ আকৃতির। সাইক্লোপেন্টাডাইনাইল চক্রে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য ওই যে 1.40 অ্যাংস্ট্রম এবং প্রতিটি আয়রন কার্বন বন্ধন দৈর্ঘ্য হচ্ছে 2.04 অ্যাংস্ট্রম। 164 কেলভিন তাপমাত্রায় এক্স রশ্মি ক্রিস্টালোগ্রাফি হতে দেখা যায় সাইক্লোপেন্টাডাইনাইল চক্র হচ্ছে স্টাগার্ড যে কনফরমেশন সেই অবস্থায় আছে, স্টাগার্ড কনফরমেশন অবস্থায় আছে। এটা প্লেনের পরে দেখানো মুশকিল, এটা স্টাগার্ড কনফরমেশন অবস্থায় আছে। এই অবস্থায় এটি একটি সেন্টোসিমেট্রিক অণু বলা হয় এবং এর পয়েন্ট গ্রুপ সিমেট্রি D5D। এটা তোমরা হয়তো বুঝতে পারবো না, এখনো পড়ো নাই মলিকুলার সিমেট্রি, ওই সিমেট্রি থেকে আসছে। এর পয়েন্ট গ্রুপ হচ্ছে D5D। তবে গঠন লেখার সময় এটা উল্লেখ করতে পারলে ভালো হবে আর কি, পড়া হোক আর না হোক মনে রেখে আর কি, যে এর হচ্ছে সিমেট্রি কি। এখন এখানে ফেরোসিনের কিছু ধর্ম আছে, আমরা কিছুক্ষণ আগেও বলেছি। ফেরোসিন কমলা বর্ণের দানাদার কঠিন পদার্থ, গলনাঙ্ক 173 ডিগ্রি সেলসিয়াস, স্ফুটনাঙ্ক 249, এসবগুলো এমনি দেওয়া আছে। যৌগটি প্রায় সকল জৈব দ্রাবকে দ্রবণীয়, বায়ু, পানি, উত্তপ্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডে স্থিতিশীল। 470 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যৌগটি বিয়োজিত হয়, অর্থাৎ বেশ স্থিতিশীল। 470 ডিগ্রি মানে অনেক তাপমাত্রা। ফেরোসিন সাইক্লোপেন্টাডাইনাইল চক্রদায় অ্যারোমেটিক প্রকৃতির হওয়ায় অ্যারোমেটিক যৌগের যে সমস্ত বিক্রিয়া ঘটে এখানেও ফেরোসিনে ঠিক অনুরূপ প্রকৃতির বিক্রিয়া ঘটে থাকে, অনুরূপ প্রকৃতির বিক্রিয়া এখানে ঘটে থাকে। আমরা এখানে আলাদা আলাদা করে বিক্রিয়া না দেখিয়ে আমরা এইভাবে দেখাইছি, এখানে একটু দেখবা। এখানে এইগুলো দেওয়া আছে। এখানে যেমন বিউটাইল লিথিয়ামের সাথে বিক্রিয়া করছে TMEDA, টেট্রামিথাইল ইথিলিন ডায়াসিটেট বা ডায়াসিটেটের সাথে বিক্রিয়া, এটা বিক্রিয়া এটা দেওয়া আছে এখানে। এখানে HCHO ফর্মালডিহাইড বা এখানে খাদ দেওয়া আছে, এসবগুলো দেখবা। এখানে ইম্পর্টেন্ট কয়েকটি বিক্রিয়া আমরা এখানে দেখাইছি, এগুলো একটু লক্ষ্য রাখতে হবে। অ্যারোমেটিক যৌগের মতো যেহেতু বিক্রিয়া করে, সুতরাং এখানে ফেরোসিনেও একই ধরনের বিক্রিয়া ঘটে থাকে। অতএব আমরা এখন তোমার এখানে এই বিক্রিয়াগুলো দিয়ে আমরা ফেরোসিন পর্যন্ত রেখে এটা শেষ করলাম। আমাদের তাহলে 3 নাম্বার বা তৃতীয় দিন ক্লাস হলো, আরও 2 দিন ক্লাস আমাদের করতে হবে ক্যাটালিসিসের উপরে এই চ্যাপ্টারের। আমি একটু সংক্ষেপে পড়াইলাম, মোটামুটি সব কথা এখানে বলেছি, কোনোটা বাদ দিই নাই যেগুলো তোমাদের 3rd ইয়ারের সিলেবাসে আছে। আমি প্রথম দিন বলেছিলাম যে এই চ্যাপ্টারটি আবার মাস্টার্সে আছে, 4th ইয়ারও আছে বোধহয়, সুতরাং সেখানে আরও ডিটেলস বা বিস্তারিত সেখানে আলোচনা করা হবে। এখানে প্রাথমিক ধারণা অর্থাৎ এই জিনিসগুলো এখানে আমরা কথা বললাম। এখন তোমাদেরকে এটা বইতে পড়তে হবে, আর তারপরে যেখানে যা সমস্যা হয় সেগুলো পরবর্তীকালে যখন আমরা সামনাসামনি হব বা ক্লাসে যখন যাব তখন এগুলো কথা বলে নিতে পারবো আর কি। তো আশা করি সকলে মানে সুস্থ থাকবা এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবা এবং সাবধানে থাকতে হবে। এবং একটা জিনিস মনে রাখবা যে সাবধানতার ক্ষেত্রে, এই যে বর্তমান যে পরিস্থিতি, সাবধানতার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না। যত মানে কঠোরভাবে সাবধানতা অবলম্বন করা যায় সব কিছুই করতে হবে, যে কোনো মূল্যে। সুতরাং সাবধান থাকবা, সুস্থ থাকো। আগামী ক্লাস যেদিন আছে সেদিন আবার 4 নাম্বার যে অংশটি আছে আমার, সেটা আমি আলোচনা করব। সকলকে অসংখ্য ধন্যবাদ।